চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মৃত্যুর ঘটনা। তদন্তে 2টি কমিটি, কারো অবহেলা পেলে ব্যবস্থা। লোডশেডিং এর মধ্যে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রাম অঞ্চলে পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পরিবহন সংশ্লিষ্টরা, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। চট্টগ্রাম বিমানবন্দর আধুনিকায়নে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। 2070 সাল নাগাদ 1 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য। বড় এয়ারলাইন্সগুলোকে সুযোগ দেওয়ার তাগিদ। উদ্বোধনের 2.5 বছরেও অধরা সব সেবা। কাঙ্ক্ষিত মানে উন্নীত হয়নি কক্সবাজার আইকনিক রেল স্টেশন। বেসরকারি ব্যবস্থাপনার কথা ভাবছে সরকার। এবং কয়েক দশকেও মেঘনার চরে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নেই বিদ্যুৎ, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা। শিক্ষার সুযোগ বঞ্চিত হাজারো শিশু। ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি তোহা খান তামিম। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প সচিব, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস মিলেছে। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 11 ও 9 সদস্যের 2টি তদন্ত কমিটি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আর ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। এছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা চ্যালেঞ্জ করি, তারপর কি ব্যাখ্যা আসে দেখি, তারপর একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। পরিদর্শনে গ্যাসের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে আসলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। গেল ফেব্রুয়ারিতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটিতে নিয়মিত পরিদর্শনে অসঙ্গতি পাওয়া যায়। 15 জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করে অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লোডশেডিং এর মধ্যে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রাম অঞ্চলে ভোগান্তিতে জনজীবন। বিভিন্ন পাম্পে প্রতিদিনের মতো দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ হয়ে গেছে সিএনজি ফিলিং স্টেশন। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালকরা। একই অবস্থা বাসা বাড়িতেও। বাধ্য হয়ে রান্না করার জন্য বিকল্প উপায় খুঁজতে হচ্ছে বাসিন্দাদের। এর মধ্যে যুক্ত হয়েছে লোডশেডিং, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। শিগগিরই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। ভাড়া 10 টাকা বেশি যাই, যাত্রী গার্মে মারামারি, যাত্রী ঝগড়া করতো, এগুলোই আমরা এখন আসি অসহায়ের ভিতরে পড়ে দিচ্ছি। এখানে গ্যাস পাচ্ছি না, ঘন্টাকে ঘন্টা আমরা রাস্তা ভাড়া দিতেছি। 1 ঘন্টা দেয় গ্যাস, 3 ঘন্টা বন্ধ রাখে, আর নাই। যদি বাড়াইতে মন চায় বাড়িয়ে ফেলতে গ্যাসের দাম। অনেক সিরিয়াল দাউদকান্দিরে দেখি তো গ্যাস পাওয়াই যায় না। 2070 সাল নাগাদ অন্তত 1 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি বাড়ানো হবে বিমানের পার্কিং স্পেস। তবে 2025 সালে এই মাস্টার প্ল্যান প্রণয়ন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতা এগিয়েছে মাত্র 50%। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে।
6 বছর আগেই ফ্লাইট ওঠানামার পাশাপাশি যাত্রী বহন সক্ষমতার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আর 26 বছর আগেই এই বন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল জাপানি দাতা সংস্থা জাইকা। এরপর থেকে শুধু পরিকল্পনা হয়েছে বিমানবন্দরকে এগিয়ে নেওয়ার। ভিতরে যে স্থাপনাগুলি আছে, যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন আবার আধুনিক করা প্রয়োজন। নানা সীমাবদ্ধতার মাঝেও শাহ আমানত বিমানবন্দরে প্রতি বছর গড়ে 8,500 আন্তর্জাতিক এবং 12,000 অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। আর যাত্রী পরিবহন হয় 15 থেকে 16 লাখ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিমানবন্দর ঢাকার শাহজালাল বিমানবন্দরের মতোই ট্যারিফ আদায় করলেও সে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। ঢাকা বিমানবন্দর এবং চিটাগং বিমানবন্দর দুটোটারই কিন্তু ট্যারিফে। কোনো এয়ারলাইন্স যদি পাগল না হয় সে তো চিটাগংয়ে আসবে না, সেজন্য চিটাগংয়ে কেউ আসে না। আপনি কার্গো ভিলেজ পুড়ে গেল ঢাকায় বা চিটাগংয়ে, কিন্তু কার্গো ভিলেজটা আপনার এমটি এখন, ইউ আর নট ইউটিলাইজিং। মাস্টার প্ল্যান অনুযায়ী 3টি পর্যায়ে আগামী 44 বছরে যাত্রীবহন সক্ষমতা পৌঁছানো হবে 1 কোটিতে। এর মধ্যে 2035 সালে 50 লাখ, পরের 15 বছরে যাত্রী বাড়বে 20 লাখ এবং সবশেষ 2070 সালে যাত্রী সংখ্যা আরও 30 লাখ বাড়িয়ে 1 কোটি করা হবে। তো এটা একটা জার্মান কোম্পানি করছে এবং আশা করি আমাদের নতুন সরকার যেহেতু এসছে, এই মাস্টার প্ল্যানের কাজে একটা গতিশীলতা আসবে। শুধু দেশীয় কিংবা বাজেট এয়ারলাইন্সের উপর ভরসা না করে বড় এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে কিন্তু বিজনেস ক্লাসও অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সেটাকেও যদি প্রায়োরিটি দেওয়া হয়, আমরা বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে এয়ারপোর্টকে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন করে তৈরি করা হবে অ্যারাইভেল ও ডিপার্চার লাউঞ্জ এবং একাধিক বোর্ডিং ব্রিজ। ভূপ্রকৃতিগত অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বন্দর নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর। বিমানবন্দরের মাস্টার প্ল্যান যথাযথ বাস্তবায়ন করা হলে একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলেই চট্টগ্রাম হয়ে উঠবে প্রকৃত অর্থে বন্দর নগরী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ আনোয়ার এইচ সিদ্দিকী। আমরা সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। বিমানবন্দরের যে মাস্টার প্ল্যান সেটা কতটা কাজে আসবে, এখন কি সংকট রয়েছে এবং সমাধানের পথ কি, সেটা নিয়ে আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ আনোয়ার এস সিদ্দিকী। আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে একটি স্বনামধন্য আন্তর্জাতিক বিমান সংস্থা চাকরি করছেন এবং চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রাম দায়িত্ব পালন করে আসছেন। আপনার দৃষ্টিতে এই মুহূর্তে এসে চট্টগ্রাম শাহ আমানত বন্দরের বিমানবন্দরে কি কি সংকট রয়েছে বা কী ধরনের সমস্যাগুলো রয়েছে আপনাদেরকে ফেস করতে হয়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে একটা দেশের অর্থনীতি কিন্তু একটা এয়ারপোর্ট নিয়ে অনেকাংশে নির্ভরশীল। আপনি যদি দেশের বাইরে দেখেন, বড় বড় সিটিগুলো কিন্তু গড়ে উঠেছে ওই দেশের এয়ারপোর্টকে কেন্দ্র করে। সেক্ষেত্রে চট্টগ্রাম কিন্তু অনেক সম্ভাবনাময় ছিল, এই এয়ারপোর্ট নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এখনও ওভাবে গড়ে ওঠেনি। এটা বিদেশি এয়ারলাইন্সগুলোকে আকৃষ্ট করার মতো ইনফ্রাস্ট্রাকচারও গড়ে ওঠেনি। আমরাও চেয়েছিলাম এখান থেকে অপারেট করার জন্য, বাট এখানে বিজনেস ক্লাসের আলাদা ফ্যাসিলিটিস, তারপরে বোর্ডিং ব্রিজের সক্ষমতা কম, তারপরে ব্যাগেজ বেল্ট যেটা আছে সেগুলো প্রতুল, যার কারণে এইখানে অপারেট করার জন্য যেসব এয়ারলাইন্সের যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখনও পর্যন্ত সরকার আমাদেরকে দিতে পারেনি। আর বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য তো এয়ারপোর্টের আপনার পূর্ণ সক্ষমতা যদি দিতে না পারে তাহলে তো বিদেশি এয়ারলাইন্সরা আসবে না। একটা কথা বলা হচ্ছে 2035 সাল নাগাদ চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে অন্তত 50 লাখ যাত্রী আসা যাওয়া করবে। এখন যেটা যাত্রী আসা যাওয়া করছে বছরে 15 থেকে 18 লাখ। তো যদি আর কত 10 বছর পর যদি 50 লাখ হয়, সেটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে কিনা? টোটালি অনেস্টলি আমার মনে হয় না, কারণ এটার জন্য আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। যেমন ধরেন আমাদের চট্টগ্রাম এয়ারপোর্ট কিন্তু এখনও 24 আওয়ার্স অপারেটেড না। 24 আওয়ার্স যদি অপারেটেড করতো তাহলে এই সক্ষমতা অনেকখানি বাড়তো। আমার যতটুকু ধারণা সম্ভবত 9 ঘন্টা এটা অপারেট করে। আমরা যতটুকু জানি সকালে 4 ঘন্টা বা 5 ঘন্টা, বিকেলে রাতে 5 ঘন্টা, আবার রাত 12টার পর রানওয়ে বন্ধ থাকে। এক্ষেত্রে আপনারা একটা আন্তর্জাতিক বিমান সংস্থা যদি চাকরি করছেন, আপনারা কোনো ডিমান্ড দিচ্ছেন কি না যে এয়ারপোর্ট যেন 24 ঘন্টা খোলা থাকে? বা শুধু আমরা না, আমার মনে হয় সবগুলো বিদেশি বিমান সংস্থা
ডিমান্ড আছে যাতে এটা 24 ঘন্টা অপারেট করে, তাহলে স্লট বিষয়ক যেসব জটিলতা আছে তাহলে এগুলো অনেকাংশে পূরণ হবে। তারপরে আপনার বোর্ডিং করার জন্য যেসব আপনার কিউ দরকার সেই কিউ কিন্তু অপ্রতুল এখানে। বড় এয়ারলাইনগুলো যদি আসে, মাল্টিপল এয়ারলাইন যদি সেম টাইমে অপারেট করে তাহলে অতগুলো বগেজ বেল্টেরও দরকার যেগুলো নাই। তারপরে 24 আওয়ার্স অপারেশনে যেটা বললাম সেটাও এখনও নাই। এছাড়াও বড় একটা অসুবিধা দেখলাম আমরা, কার্গো ভিলেজটাও ওরকম আপনার আধুনিক না এবং এটাও সক্ষমতা অনেক বাড়াতে হবে। তো সব মিলে যদি সরকার ওই ধরনের কার্যকরী পদক্ষেপ নেয় অবশ্যই এই এয়ারপোর্টটাকে আপনার যেই পরিকল্পনার কথা বলছেন ততটুকু যাত্রী পরিবহন করা সম্ভব এখান থেকে। এটা একটা কথা বলা হচ্ছে বিমান সংস্থা, আপনারা যারা আসছেন বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে একটা কথা বলা হয়, আপনারা আপনাদের স্লটগুলো নিচ্ছেন আপনাদের সুবিধা অনুযায়ী। অফ পিক টাইম অর্থাৎ আমাদের যেহেতু চট্টগ্রাম শাহমার বিমানবন্দর মধ্যপ্রাচ্য থেকে বিমান আনা নেওয়া করে এবং এক্ষেত্রে আপনারা অফ পিক টাইম যে সেটাই আপনারা ব্যবহার করছেন, পিক টাইমটা আপনারা স্লট কিনছেন না বা স্লট নিচ্ছেন না, এটা আসলে সত্য কিনা? না, এটা সত্য না। এটা সত্য না এই কারণে পিক অফ পিকটা নির্ভর করে আপনার ওই পার্টিকুলার এয়ারলাইন যখন অপারেশনে যাবে সেই এয়ারলাইনের অপারেশনের সক্ষমতা তখন নির্ভর করবে এয়ারপোর্টের সক্ষমতার উপরে। তো এয়ারপোর্ট যখন অপারেট করবে না সেই টাইমে তো আর এয়ারলাইনগুলো অপারেশনে যাবে না। সেই জন্য অফ পিকের যে কথাগুলো আসছে ওই 9 ঘন্টার কারণে এটা হচ্ছে। এয়ারপোর্ট যদি আমাদের 24 ঘন্টায় যদি অপারেশনে থাকতো তাহলে পিক অফ পিকের ওই ইস্যুসটা থাকতো না। এক্ষেত্রে আর যেটা এখনও কিন্তু নানা সংকট হয়েছে, এই সংকটের মাঝেও প্রায় 18 লাখ বছর যাত্রী বহন করা কিন্তু সেটাও চারটিখানি কথা নয়। প্রায় 16,000-এর বেশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ 11,000 ফ্লাইট উঠানামা করছে। এই বিশাল একটা চাপ তারা সামালও দিচ্ছে। এই চাপ সামাল দিয়ে আবার এগিয়ে যাওয়ার জন্য কী কী করা প্রয়োজন? ওই যে বললাম আপনার প্রথমে অপারেটিং স্লটটা বাড়াতে হবে, মানে এটা কার্যকরীভাবে 24 ঘন্টাতে উপনীত করলে, যেহেতু এটা একটা পোর্ট সিটি, বিনিয়োগ বান্ধব পরিবেশ ক্রিয়েট করতে হলে তো আপনার বিদেশি এয়ারলাইনগুলোকে আনতে হবে। আপনার এয়ারলাইনের সক্ষমতা বাড়লে, এয়ারপোর্ট যদি গতিবিধি বাড়ে তাহলে অবশ্যই বিদেশি বিনিয়োগ আসবে, শহরটাও উন্নত হয়ে যাবে। আর অন্যান্য যেসব এয়ারলাইনের কথা বলছেন তারাও আসবে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। এখন মধ্যে বাজেট এয়ারলাইন্সগুলো চট্টগ্রামে আসছে, এতে বাজেট এয়ারলাইন্সের পাশাপাশি যেটা ব্র্যান্ডিং আপনাদের মতো যারা আছে ব্র্যান্ড যেগুলো আছে এয়ারলাইন্স আছে তাদেরকে আনতে গেলে কি করা উচিত? না, ওই যে বললাম তাদেরকে আনতে হলে আপনার বোর্ডিং ব্রিজটা বাড়াতে হবে, রানওয়ের স্বল্পতা যেটা আছে ঠিক করতে হবে, কার্গো ভিলেজের সক্ষমতা বাড়াতে হবে, তদুপরি সব ধরনের ফ্যাসিলিটিস অনেক আধুনিকায়ন করতে হবে। এগুলো যদি করে তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সরা আসবে, শুধু লো কোস্ট না, লিগেসি ক্যারিয়াররাও এখান থেকে অপারেট করবে। এক্ষেত্রে যে চট্টগ্রাম সামনে বিমানবন্দর যে একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করছে 2070 সালকে টার্গেট করে, সেটা যদি এগিয়ে নিতে হয় তাহলে কী ধরনের সিদ্ধান্তগুলো দ্রুত আসতে হবে বলে মনে করেন? সেই সিদ্ধান্ত তো অবশ্যই এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা আছে, আমি বিশ্বাস করি সরকার যখন এটার পরিকল্পনা করছে তখন নিশ্চয়ই সব কিছু মাথায় রেখে করছে। তাহলে আপনার যদি অন্যান্য এয়ারলাইনকে এখানে অপারেট করার জন্য আনতে হয় তাহলে আপনার ওই যে বললাম টাইমিংটা ঠিক করতে হবে, জনবল বাড়াতে হবে, আপনার যেসব জিনিসপত্র আছে সেগুলো আধুনিকায়ন করতে হবে, বোর্ডিং ব্রিজগুলো আরও বাড়াতে হবে, রানওয়ে বাড়াতে হবে, সর্বোপরি আপনার কার্গো ভিলেজটা উন্নতি করতে হবে। এটাই। ধন্যবাদ আনোয়ার সিদ্দিকী। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম এভিয়েশন বিশেষজ্ঞ, যিনি একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিমান সংস্থা চাকরি করছেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, সিলেট বিমানবন্দর, বিভিন্ন বিমানবন্দর তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আলোচনা করছিলাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকে যে 2070 সালের মধ্যে 1 কোটি যাত্রী বহনের সক্ষমতা অর্জন এবং সে মাস্টার প্ল্যান, সেখানে সংকট যেমন রয়েছে সমাধানের পথও রয়েছে। এক্ষেত্রে যদি আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর হয়, সিদ্ধান্তগুলো যদি দ্রুত নিতে পারে তাহলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক মধ্যে পরিপূরক হয়ে উঠতে পারার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে গেলে যথাযথ সিদ্ধান্তের প্রয়োজন, মাস্টার প্ল্যানটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজন। আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। একজন অতিথিকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে চট্টগ্রাম থেকে। বিভাগীয় সময়ে আরও থাকছে। চুয়েটে 15 দিনের ব্যবধানে এক পুকুরেই 3 শিক্ষার্থীর মৃত্যু। ক্যাম্পাসের সব জলাশয়কে ঝুঁকিপূর্ণ ঘোষণা প্রশাসনের, গভীরতা ও নকশা নিয়ে প্রশ্ন। কক্সবাজারে আইকনিক রেল স্টেশন উদ্বোধনের 2.5 বছর পরও চালু হয়নি সব সেবা। লাগেজ লকার, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল সহ বেশিরভাগ সুবিধা মিলছে না। এতে রাতে ট্রেনে এসে লাগেজ রেখে সারাদিন কক্সবাজার ঘুরে আবার রাতেই ঢাকায় ফেরার স্বপ্ন এখনও অধরা। তবে এবার রেল স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দূর থেকে দেখলে চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল ভবন, ঝিনুক আকৃতির ফোয়ারা, প্রশস্ত পার্কিং আর আধুনিক নকশা, সব মিলিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন।
2023 সালের 11 নভেম্বর উদ্বোধনের পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হলেও 2.5 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটির সব কার্যক্রম। পরিকল্পনার বেশিরভাগ অংশই বাস্তবে রূপ নেয়নি। 29 একর জমির উপর 1,87,000 বর্গফুট আয়তনের 6তলা ভবন অনেকটাই এখনো নীরব ও ব্যবহারহীন। অপর্যাপ্ত ফ্যান, চলন্ত সিঁড়ি, লিফট ও অপেক্ষমান কক্ষের সেবা নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। সার্ভিস যাতে পর্যটকরা পায় সেই ব্যবস্থা করতে হবে। ফরেনার যখন আসবে দেখবে যে বাংলাদেশের এত সুন্দর সুযোগ ব্যবস্থা এখানে আছে, তখন তারা আরো পর্যটন বাড়বে। বসলে দেখা যায় কি পর্যাপ্ত এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তারপরে গরমের মধ্যে নিয়ে করে বসে থাকতে হয়, গাদাগাদি করে বসে থাকতে হয়, এই আর কি। আসলে যথাযথ হচ্ছে বলে মনে হচ্ছে না। এই যে লকারে ব্যাগ রাখার কথা ছিল বা থারুকমানের হোটেল পাওয়ার কথা ছিল, এগুলা নাই। লিফটগুলা চলে না। সুযোগ সুবিধা এই যে আপনার হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি, এরপর এখানে একটা রেস্টুরেন্ট করার কথা ছিল, এরপর একটা ওই হোটেল করার কথা ছিল। যদি এই সুযোগ সুবিধাগুলো খুব দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য খুব যাতায়াত করতে খুবই সুবিধা হবে। জনবল সংকটের দাবি স্টেশন কর্তৃপক্ষের। এখানে স্টেশনটা খুব বাংলাদেশের একটি খুব সুন্দর একটা স্টেশন হয়েছে। এই স্টেশনের সুযোগ সুবিধা এখনো পর্যন্ত সবাই পাচ্ছে না, যেহেতু আমাদের ট্রেনের সংখ্যা কম এবং পুরো বিল্ডিংটা এখনো পর্যন্ত চালু হয়নি। এদিকে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলপথ প্রতিমন্ত্রী। এটা একটা লাভজনক স্টেশন কক্সবাজারটা, এখানে যাতে আরও ট্রেন বৃদ্ধি করা হয়, যাত্রী সেবা বৃদ্ধি করা হয়, যে সমস্ত সুবিধাগুলো আছে এগুলো যাতে চালু করা হয় এখানে, যাতে পর্যটকদের সুবিধা হয়। এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদী ভাঙন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে জেগে ওঠা চরের বাসিন্দারা। একটি চরে বসবাসের 1 দশকের বেশি সময় পার হলেও নাগরিক সুবিধার ছিটে ফোঁটাও পৌঁছায়নি। নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সুপেয় পানি কিংবা স্বাস্থ্যসেবা। বিদ্যালয় না থাকায় কয়েক হাজার শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। সাইফুল হক আমরনের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর মেঘনার অববাহিকায় বিস্তীর্ণ জলরাশির মাঝে চর আতাউরের এই বাসিন্দাদের বসতি প্রায় কয়েক দশক ধরে, কিন্তু তাদের কর্মসংস্থানের নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। জীবনযাত্রার ন্যূনতম নাগরিক সেবা থেকেও বঞ্চিত তারা। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নৌকাই তখন একমাত্র ভরসা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কিংবা জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। নদী ভাঙনে বারবার ভিটেমাটি হারানো এসব মানুষের জন্য 2022 সালে সরকারের পক্ষ থেকে করা হয়েছিল গৃহায়নের ব্যবস্থা। 500-1000 টাকা দিয়ে আমরা নদী পারি তো যাইতে হয়, বাচ্চার জন্য ওষুধ আনতে হয়। মহিলাদের কোনো কিছু হইলে আমরা যে কোথায় নিমু এরকম কোনো আমাদের ব্যবস্থা নাই। সরকার এটার কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা পাবো, আর না হলে আমাদের ছেলেবেলের ভবিষ্যৎবাণী খুব অন্ধকার। একই চিত্র উপজেলার চর গাছিয়া ও ঢাল চরের। কোনো বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুরা। নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এখানে স্কুল নাই, মানুষ নাই, ফলান চাবা সব মূর্খ করিয়া লাইছি। কোন রকম দিন যার রাইতো আর হাইলে খাইয়ে ন হাইলে ন খাইয়ে। একটা পুকুরও তলাক নাই। সরকার আমাদেরকে একটা স্কুল দেয় নাই, মাদ্রাসা দেয় না, মসজিদ দেন নাই, কোনোটা দেয় নাই। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এসব চরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জীবনমান ও মৌলিক সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেসরকারি উন্নয়ন সংস্থা তাদেরকে অনুরোধ করব তাদের কর্মসূচিগুলোতে যাতে এই চরাঞ্চলগুলিতে সম্প্রসারিত করে, যাতে এখানকার মানুষ নাগরিক সুবিধাগুলো পেতে পারে। হাতিয়া উপজেলার চর আতাউর, চর গাছিয়া ও ঢাল চরে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত জায়গার অভাব। ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় জেলেদের। নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পুকুরে গত 15 দিনের ব্যবধানে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে একের পর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়
এবার সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে পুকুরে প্রবেশও। আসাদুল্লাহ গালিবের রিপোর্ট। মাত্র 15 দিনের ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে নিভে গেল 3টি তাজা প্রাণ। সবশেষ গত বুধবার পুকুরটিতে গোসল করতে নেমে মারা যান কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী শান্তদেব। পরপর 3টি মৃত্যুর ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তায় এরই মধ্যে ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। 5 ফুট বা 7 ফিট অথবা 10 ফিট হাইট পানির গভীরতা রেখে এটাকে সংস্কার করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরটাতে আসলে সাঁতার কাটা, পুকুরে পানিতে নামা, গোসল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিক্ষার্থীর মৃত্যুর পর পুকুরের গভীরতা ও নকশা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সামনে যাতে এই বিষয় না ঘটে আমাদের যতটুকু ইনিশিয়েটিভ নিতে হয় আমরা নিয়েছি। এর মধ্যে ঘাটলাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি এবং পানিগুলো লেভেলটা কমানোর জন্য ব্যবস্থা করতেছি। ডিসি মহোদয় অলরেডি একটা কমিটি করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি পুকুরগুলোর অবস্থা যাচাইয়ে এলজিইডির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দিবে। আমরা আশা করতেছি 15 দিনের মধ্যে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদের প্রাথমিক রিপোর্ট দিবেন। আর সেই সাথে এলজিইডির সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে চুয়েটের আঙিনায় পা রাখলেও তাদের ফিরতে হয়েছে নিথর দেহে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। নেক্সট টাইম যেন কেউ এইভাবে নিজের প্রাণ না হারায় প্রাথমিক চিকিৎসার অভাবে। এই জন্য যেন আমাদের মেডিকেল সেন্টারকে স্বয়ংসম্পূর্ণ করা হয়। এখন কেন এইদিকে বাদ দেওয়া হচ্ছে, পানি শুকায় ফেলা হচ্ছে, ওইদিকে ভেঙে ফেলা হচ্ছে, সতর্কতা পোস্টার লাগানো হচ্ছে, এই জিনিসটা কেন আগে লাগানো হয় নাই? আগে লাগালে হয়তো আমরা 2 জন সহপাঠীকে হারাইতাম না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা জোরদারের দাবি শিক্ষার্থীদের। সময় সংবাদ, চট্টগ্রাম। সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। অসংখ্য গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগের জন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। বরাদ্দ পেলে টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরু করা হবে বলে জানান পৌর প্রশাসক। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাঝহারুল আনোয়ার টিপু রিপোর্ট। চারদিকে কদমাক্ত মাটি, খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। ভোগান্তির এমন চিত্র লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলের অনুপযোগী পরিবেশে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। ভুক্তভোগীরা জানায় টার্মিনালের সীমানা প্রাচীর ভাঙা ও বৈদ্যুতিক খুঁটিতে বাতির ব্যবস্থা না থাকায় অন্ধকার নামলেই ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। আর মোটরযান শ্রমিকদের অভিযোগ, নিয়মিত পৌর টোল আদায় করা হলেও নেওয়া হচ্ছে না টার্মিনাল সংস্কারে কোনো ব্যবস্থা। পুষ্কুলের মতন রয়েছে, আমরা গাড়ি ঢুকাতে পারতেছি না। বিগত 16-17টা বছরের টার্মিনালে অবহেলিত। গাড়ির বাম্পার একদম কিচ্ছু থাকে না, বাম্পার ভেঙে যায়, আপনার বডি ভেঙে যায়। আমাদের মধ্যে এত অসহায়, এত কষ্টে অবহেলিত টার্মিনাল আর কোথাও নাই। পৌরসভার মধ্যে এই টার্মিনাল মানুষ আশ্চর্য হয়ে যায়। সবার কথা একটাই হলো আপনারা পৌরটোল বন্ধ করেন। পৌর প্রশাসক জানান, বরাদ্দের অভাবে টার্মিনালটি পুরোপুরি ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই শুরু হবে আধুনিকায়নের কাজ। এবং আধুনিকায়নের জন্য আমরা একটা প্রকল্প জমা দিয়েছি। এটা প্রকল্প অফিস থেকে অনুমোদন আসলে আমরা বড় আকারের সংস্কার করতে পারবো। 1996 সালে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় 1.5 একর ভূমির উপর নির্মাণ করা হয় লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। মাঝহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নির্মাণের 8 বছরে চালু হয়নি বান্দরবানের মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা ভবন ও বিপণী কেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে আছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই বখাটেদের মাদকের আড্ডাখানায় পরিণত হয় ভবনটি। দ্রুত ভবনটি চালুর দাবি এলাকাবাসীর। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দূর থেকে দেখে পরিত্যক্ত বাংলো বাড়ি মনে হলেও এটি মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা বিপণী কেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুরে বাড়ির মতো পরিত্যক্ত হয়ে আছে ভবনটি।
ইতোমধ্যে ভবনটির ভিতরে ও বাইরে ভরে গেছে ময়লা আবর্জনায়। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে দেয়ালের চুন, আবার কোথাও কোথাও দেয়াল বেয়ে বেড়ে উঠেছে গাছ। চুরি হয়ে গেছে বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র। উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প বিক্রির জন্য 46টি দোকানগুলো পড়ে আছে অবহেলায়। এমনকি রাতের বেলা ভবনটি হয়ে উঠে বখাটেদের আড্ডাখানা। ভবনটি চালু হলে পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয় ও নারী উদ্যোক্তা। জয়িতা ভবনটি পরিত্যক্ত অবস্থায় আজকে প্রায় 8 বছর। এই ভবনটাতে সন্ধ্যা হলেই মদের আড্ডা, জুয়া, এগুলো দিয়ে এদের অত্যাচারে আমাদের এলাকাবাসী চলাফেরা কষ্ট হচ্ছে। অনেক জয়িতা ইয়ার আছেন, অনেক ক্লাব আছে, সংগঠন আছেন, তারা যে ওখানে ইনভলভ করা যায়, অ্যাড করা যায়, তাহলে ওখান থেকে অনেক ইমপ্রুভ হবে। আমাদেরকে ভবনটা বুঝিয়ে দেওয়া হোক, আমরা দোকান বুঝিয়ে নিলে আমরা চেষ্টা করে দেখি যে ওই জায়গাটাতে আমরা কিভাবে শুরু করা যেতে পারে। তবে ভবনটি দ্রুত সংস্কার করে চালু করার কথা জানায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সম্প্রতি ডিসি স্যার ভবন ঘুরে দেখছেন, এলাকার আশপাশ ঘুরে দেখছেন এবং উনি জয়িতা ভবন চালু করার জন্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলছেন। 2018 সালে পান্তুরপান শহরের মেঘলা এলাকায় 20 শতক জায়গার উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়িতা ভবনটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্তুরপান। চাঁদপুরে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে সেলাই মেশিন, কম্পিউটার ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ইউএনডিপি অর্থায়নে 44 জনকে সেলাই মেশিন, 39 জনকে কম্পিউটার ও 66 জনকে ফুড কার্ট দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত জায়গার অভাব। ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় জেলেদের। এতে নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। আধুনিক অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন পেলে সমস্যার সমাধানের আশা বিএফডিসির। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। মাছের ড্রামে কানায় কানায় পূর্ণ ঘাট, মাছ ভর্তি নৌকার জটলা। একটু দাঁড়ানোর মতো জায়গা না থাকায় ড্রামের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের। এমন চিত্র শুধু রাঙ্গামাটির বিএফডিসি ঘাটেরই নয়, জেলার প্রতিটি অবতরণ কেন্দ্রেরই একই দশা। ঘাটে স্থান সংকুলন না হওয়ায় অদূরেই নোঙর করে সিরিয়ালের অপেক্ষায় মাছ ভর্তি নৌকা। শুধু ঘাটেই নয়, প্যাকেজিংয়ের স্থানের অবস্থাও একই। পর্যাপ্ত জায়গা না থাকায় যত্রতত্র প্যাকেজিং করা হচ্ছে মাছ। দ্রুত অবতরণ ও আনুষঙ্গিক কাজ শেষ করতে না পারায় নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। এতে লোকসান গুনতে হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের। জায়গা শর্টের কারণে ড্রামের জন্য হাঁটা চলার কষ্ট, কাজকর্ম করার জন্য কষ্ট হয়। ঠিক মতো মাছ প্যাকিং করতে পারতেছে না, বরফ নামাইতে পারতেছে না। 10টা থেকে মাছ ল্যান্ডিং করে উপরে আস্তে আস্তে 6টা বেজে যায়। ওই 6টা বাজার পরে ওই মাছগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের মাছগুলো ফসানোর কারণে আমরা প্রচুর লস, জেলে মরে গেছে। সোজা কথা, 10 টাকা কেজিও জেলে দাম পাবে না। আধুনিক মানের অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পর অনুমোদন পেলেই সমস্যার সমাধান হবে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা। শীঘ্রই প্রকল্পটা পাস হবে, এই সংক্রান্ত জনবলের মিটিং হয়ে গেছে। এই প্রকল্প পাস হলে আমাদের অবকাঠামো সম্পূর্ণ পরিবর্তন হবে এবং নতুন করে অবকাঠামো করা হবে এবং প্যাকিং শেডের পরিমাণ সম্প্রসারণ করা হবে। বিএফডিসির এই অবতরণ কেন্দ্রে শতাধিক ব্যবসায়ী ও প্রায় 1200 শ্রমিক রয়েছে। সময় সংবাদ, রাঙ্গামাটি। বর্ষা মৌসুমেও বেড়েছে মাছের সরবরাহ। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে কমেছে দাম। অন্যদিকে ফেনীর বাজারে সবজির দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। কাকডাকা ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম প্রধান পাইকারি মাছের হাটে জমে ওঠে বেচাকেনা। পাইকাররা জানান বাজারে বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ। এতে প্রকারভেদে মাছের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। এদিকে ফেনীর পাইকারি সবজি বাজারে উঠেছে হরেক রকম সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দর কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ এবং আলুর দাম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার।
চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মৃত্যুর ঘটনা। তদন্তে 2টি কমিটি, কারো অবহেলা পেলে ব্যবস্থা। লোডশেডিং এর মধ্যে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রাম অঞ্চলে পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পরিবহন সংশ্লিষ্টরা, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। এবং চট্টগ্রাম বিমানবন্দর আধুনিকায়নে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। 2070 সাল নাগাদ 1 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য। বড় এয়ারলাইন্সগুলোকে সুযোগ দেওয়ার তাগিদ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ তামিম আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।